বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক সৈনিক ভাইয়ের গল্প, যে 4 বছর পর গ্রামে ফিরে এসে এমন এক সত্যের মুখোমুখি হয়েছিল যা তার জীবনই পাল্টে দিয়েছিল। মেজর বিক্রম চৌধুরী একজন সত্যিকারের সৈনিক, যে সীমান্তে গুলির বৃষ্টি সহ্য করেছিল। কিন্তু এবার যুদ্ধ শত্রুর মোর্চায় নয়, নিজের বাড়ির উঠোনে ছিল। তার ভাই আরব, যাকে পুলিশ এনকাউন্টারে মেরে ফেলেছিল এবং অপরাধী ঘোষণা করেছিল। কিন্তু সত্য এত সহজ ছিল না। পোস্টমর্টেম রিপোর্ট, প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং লোকানো ভিডিও সবই এমন এক ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছিল, যেখানে উর্দির আড়ালে লুকিয়েছিল এক নেকড়ে। আর তারপর শুরু হলো এমন এক লড়াই, যেখানে আইন, রাজনীতি এবং পুলিশ সবাই একদিকে আর একা বিক্রম অন্যদিকে। কিন্তু বন্ধুরা, বিক্রম কি তার ভাইয়ের প্রতিশোধ নিতে পেরেছিল, নাকি সত্য সব সময়ের মতো কোনো ফাইলে চাপা পড়ে গিয়েছিল? চলো জানি। কিন্তু তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানাও তুমি কোথা থেকে আমাদের গল্প শুনছো এবং কেমন লাগলো। গ্রামের বাইরে কাঁচা রাস্তায় একটি জিপ ধীরে ধীরে থামল। জিপ থেকে নামল লম্বা চড়া, গভীর চোখের একজন মানুষ। সবুজ রঙের আর্মি টি শার্ট, বুট এবং কাঁধে হালকা একটি ব্যাগ। তার মুখে সেই স্থিরতা ছিল যা কেবল তাদেরই থাকে যারা জীবন ও মৃত্যুকে বারবার খুব কাছ থেকে দেখেছে। তিনি ছিলেন মেজর বিক্রম চৌধুরী, ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী অফিসার, যিনি 4 বছর পর ছুটিতে গ্রামে ফিরেছিলেন। হাওয়ায় মাটির গন্ধ ছিল, খেতে সর্ষের হলুদ চাদর পড়েছিল, কিন্তু বিক্রমের মুখে সেই শান্তি ছিল না যা এত দীর্ঘ সময় পর বাড়ি ফিরলে থাকে। তার মনে এক অজানা ভয়, এক অস্থিরতা, যেন কোনো অদৃশ্য ছায়া তার পিছু নিয়েছে। জিপটি তিনি গ্রামের বাইরেই রেখে দিয়েছিলেন। হয়তো তিনি বাড়ির পথটি নিজের পায়ে অনুভব করতে চেয়েছিলেন, হয়তো সেই শৈশবের স্মৃতিগুলো আবার জীবন্ত করতে চেয়েছিলেন। কিন্তু গ্রামের গলির দিকে এগোতে গিয়ে তার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কাতে লাগল। চোখে ভেসে উঠছিল পুরনো দিনের ছবি, মায়ের মুখ, ছোট ভাই আরবের নিষ্পাপ হাসি, আর সেই পুরনো উঠোন যেখানে দুজনে অসংখ্য সন্ধ্যা কাটিয়েছিল। বিক্রমের মনে হলো হয়তো এসব তার মনের ভ্রম। কিন্তু বাড়ির দরজায় পৌঁছতেই সামনের দৃশ্য দেখে তিনি থমকে গেলেন। উঠোনে নিস্তব্ধতা, হাওয়াও যেন থমকে আছে। মা দরজায় দাঁড়িয়েছিলেন, চোখে হালকা খুশি, কিন্তু তার পিছনে গভীর কোনো বেদনা লুকিয়েছিল। বিক্রম ধীরে বললেন, মা, আরব কোথায়? মা চোখ নামিয়ে ফেললেন, ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো কথা বের হচ্ছিল না। বিক্রম মায়ের কাঁধে হাত রাখলেন। তখন পাশ থেকে এক বৃদ্ধের কণ্ঠ শোনা গেল। পাশের বাড়ির রামলাল ছিলেন। তিনি ধীরে বললেন, বেটা, আরব আর নেই। বিক্রমের মনে হলো যেন কেউ তার বুকে বরফের সুই গেঁথে দিয়েছে। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কণ্ঠ ঠান্ডা ও স্পষ্ট ছিল। কিভাবে? উত্তর এলো, এনকাউন্টারে মারা গেছে। পুলিশ বলছে সে অপরাধী ছিল, অস্ত্র পাচার করত, গোপন তথ্যের ভিত্তিতে মারা হয়েছে। বিক্রমের কানে এই শব্দগুলো গুঞ্জন করতে লাগল। অপরাধী, এনকাউন্টার, গোপন তথ্য। তিনি বিশ্বাসই করতে পারলেন না। তার ছোট ভাই, যে কখনো কারোর পকেট থেকে একটি পয়সাও চুরি করেনি, সে অস্ত্র পাচারকারী। তার চোখে জল ছিল না, শুধু এক নিস্তব্ধতা ছিল যা ভেতর থেকে সব কিছু ভেঙে দিচ্ছিল। তিনি কিছু না বলে ব্যাগ রেখে গ্রাম থেকে বেরিয়ে পড়লেন। তার গন্তব্য ছিল জেলা সদর, যেখানে থানার বাইরে একটি চকচকে নেম প্লেট ঝুলি ছিল, এসএসপি অজয় রানা, আইপিএস, সেই অফিসার যিনি আরবের এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছিলেন। বিক্রম রিসেপশনে গিয়ে বললেন, আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। কিছুক্ষণ পর দরজা খুলল, তাকে ভেতরে ডাকা হলো। ঘরে এক ভারী গোফওয়ালা মানুষ বসেছিলেন। তার চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে ঠান্ডা অহংকার। আপনি মেজর বিক্রম? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, বিক্রমের উত্তর ছোট এবং ঠান্ডা ছিল। আমি আমার ভাইয়ের মৃত্যুর সত্য জানতে চাই। এসএসপি চেয়ারে হেলান দিয়ে বললেন, সত্য এই যে তোমার ভাই অপরাধী ছিল, তার বিরুদ্ধে পাকা প্রমাণ ছিল। সে একটি গ্যাংয়ের সদস্য ছিল, অস্ত্র পাচার করত, মুড ভেড়ে মারা গেছে। রেকর্ডে সব লেখা আছে। বিক্রম সরাসরি প্রশ্ন করলেন, কোনো এফআইআর, কোনো ভিডিও ফুটেজ, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী? অজয় রানার ঠোঁটে হালকা হাসি ফুটল। আইন আমাদের শুধু ততটুকুই দেখায় যতটা প্রয়োজন। সে মুহূর্তে বিক্রম কিছু বললেন না, কিন্তু তার ভেতরে এক আগ্নেয়গিরি ফেটে পড়েছিল। তিনি ঘর থেকে বেরিয়ে গ্রামে ফিরে এলেন। পরের দিনই তিনি আরবের মৃত্যু সম্পর্কিত প্রতিটি তথ্য সংগ্রহ করা শুরু করলেন। তিনি পাড়ার লোকজনের সঙ্গে দেখা করলেন, সেই জায়গায় গেলেন যেখানে কথিত মুঠভেড় হয়েছিল। সেখানকার মাটিতে এখনও রক্তের দাগ যেন তার চোখে বিঁধ ছিল।
তখন এক বৃদ্ধা মহিলা তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, সেদিন আরব ক্ষেত থেকে ফিরছিল, খালি হাতে ছিল, না কোনো গাড়ি, না কোনো অস্ত্র। পুলিশের জিপ এলো, তাকে টেনে নিয়ে গেল। পরের দিন খবর এলো এনকাউন্টারে মারা গেছে। এটা শুনে বিক্রমের চোখে ঠান্ডা আগুন জ্বলতে লাগলো। তিনি সেই মুহূর্তে ঠিক করলেন এই লড়াই তিনি শেষ পর্যন্ত নিয়ে যাবেন। পরের কয়েক সপ্তাহে তিনি আরটিআই দাখিল করলেন, পোস্টমর্টেম রিপোর্ট বের করলেন, কল রেকর্ড পরীক্ষা করলেন। ধীরে ধীরে ছবিটা পরিষ্কার হতে লাগলো। আরবের কল ডিটেলসের শেষ নম্বর ছিল ভাই সাহেব, অর্থাৎ মারা যাওয়ার আগে সে বিক্রমকেই ফোন করেছিল। পোস্টমর্টেম রিপোর্ট বলছিল 3টি গুলি সামনের দিক থেকে লেগেছিল, অর্থাৎ পুলিশের দাবি ছিল মুঠভেড়ে জবাবি ফায়ারিং হয়েছিল। পুলিশের কাউকে কোনো গুলি লাগেনি। একপাক্ষিক মুঠভেড় বা সরাসরি বলতে গেলে হত্যা। বিক্রম জেলা কালেক্টরের সঙ্গে দেখা করলেন এবং সমস্ত প্রমাণসহ মামলাটি পুনরায় খোলার দাবি জানালেন। কালেক্টর হাত তুলে বললেন, পুলিশের কাজের উপর প্রশ্ন তোলা আমার ক্ষমতার বাইরে। তারপর তিনি রাজ্য মানবাধিকার কমিশনে গেলেন। সেখান থেকে তিনি একজন সিনিয়র উকিলের সন্ধান পেলেন, যিনি বললেন, আপনার হাতে মামলা আছে, কিন্তু সহজ হবে না। পুলিশের শক্তি এবং রাজনৈতিক সম্পর্ক খুব মজবুত। বিক্রম ঠান্ডা স্বরে বললেন, আমি সীমান্তে শত্রুদের সামনে ভয় পাইনি, তাহলে এখানে নিজেদের ছদ্মবেশে বসা নেকড়েদের কাছে কেন ভয় পাব? এখনই লড়াই শুরু হয়ে গিয়েছিল। বিক্রমের মনে এখন শুধু একটাই কথা, আরবের জন্য ন্যায় বিচার। সেনাবাহিনীতে থাকতে তিনি শিখেছিলেন যে কোনো মিশন সম্পন্ন করতে ধৈর্য, সঠিক তথ্য এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু এখানে ব্যাপারটা অন্য রকম ছিল। এখানে প্রতি পদক্ষেপে তিনি এমন লোকদের সঙ্গে ধাক্কা খেতে চলেছিলেন যাদের কাছে কেবল ক্ষমতাই নয়, আইনকে নিজেদের মর্জি মতো বাঁকানোর শক্তিও ছিল। গ্রামে ফিরে তিনি প্রথমে সেই বৃদ্ধা মহিলার কথাগুলো রেকর্ড করলেন, যিনি নিজের চোখে দেখেছিলেন পুলিশ আরবকে ক্ষেত থেকে টেনে নিয়ে গিয়েছিল। তারপর তিনি পাড়ার অন্য লোকদের সঙ্গে দেখা করলেন। কেউ কেউ কথা বলতে ভয় পাচ্ছিল, কেউ সরাসরি মানা করে দিল। কিন্তু 2-3 জন যুবক এমন ছিল যারা চুপচাপ তার কাছে এসে বলল, ভাইয়া, আমরা সেদিন ওখানে ছিলাম, আমরা দেখেছি আরবকে কিভাবে নিয়ে গিয়েছিল, আমরা সাক্ষী দেব, তবে এখন আমাদের নাম বলো না। বিক্রম তাদের কথা কাগজে লিখে নিলেন এবং প্রমাণ হিসেবে তাদের বক্তব্যের অডিও ফোনে সেভ করে রাখলেন। রাতে বাড়িতে মা চুপচাপ বসে থাকতেন, মাঝে মাঝে চোখের জল মুছে নিতেন। তার মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি জানতেন বিক্রম এখন পিছু হটবে না এবং এই লড়াই দীর্ঘ এবং বিপজ্জনক হবে। এক রাতে খাওয়ার পর তিনি বললেন, বেটা, তোর ভাইকে আমি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তোকে হারাতে চাই না। তুই কেন এই আগুনে ঝাঁপ দিচ্ছিস? বিক্রম ধীরে বললেন, মা, যদি আমি চুপ থাকি তাহলে কাল আরেকজনের ছেলে এভাবে মারা যাবে আর লোকে তাকে অপরাধী বলে দেবে। আমি শুধু আরবের জন্য নয়, সত্যের জন্য লড়ছি। পরের দিন বিক্রম শহরে গিয়ে তার উকিলের সঙ্গে দেখা করলেন। উকিল তাকে বোঝালেন মামলাটা সহজ নয়। পুলিশের বিরুদ্ধে লড়া মানে রাজনীতি, হুমকি এবং মিথ্যা মামলা সহ্য করা। বিক্রম বললেন, আমি ভয় পাওয়ার মানুষ নই, আমার কাছে যে প্রমাণ আছে তা আমি আদালতে পেশ করব। উকিল পরামর্শ দিলেন মিডিয়াকে জড়ানো দরকার, যাতে চাপ তৈরি হয়। এই ভেবে তারা একজন প্রেস রিপোর্টারের সঙ্গে দেখা করলেন, যিনি পুলিশের মামলায় নির্ভীকভাবে লিখতেন। রিপোর্টার পুরো কথা শুনে বললেন, এটা বড় খেলা মেজর সাহেব, যদি আপনার কাছে পাকা প্রমাণ থাকে তবে আমি ছাপব, কিন্তু প্রমাণ ছাড়া আমিও বাঁচব না। বিক্রম ফোন থেকে ছবি, পোস্টমর্টেম রিপোর্ট এবং সাক্ষীদের বক্তব্য দেখালেন। রিপোর্টারের চোখ বড় হয়ে গেল। এটা তো সরাসরি ফেক এনকাউন্টারের মামলা, আমি কালই খবর ছাড়ব। পরের দিনই পত্রিকায় হেডলাইন ছাপা হলো, মেজর বিক্রম চৌধুরী তার ভাইয়ের এনকাউন্টারকে হত্যা বললেন, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সোশ্যাল মিডিয়ায় লোকেরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বলল পুলিশ যা করে ঠিক করে, কেউ বলল যদি একজন সৈনিক তার ভাইয়ের জন্য দাঁড়িয়েছে তবে নিশ্চয়ই কিছু গোলমেল আছে। এদিকে এসিপি অজয় রানার রাগ ফুটতে লাগল। তিনি থানায় তার ঘনিষ্ঠদের ডেকে বললেন, এই সৈনিক নিজেকে হিরো ভাবছে, এমন শিক্ষা দাও যে আদালতে যাওয়ার আগেই হাঁটু গেড়ে বসে। পরের দিনই গ্রামে পুলিশের গাড়ি এলো। তারা বিক্রমের বাড়ি তল্লাশি করল, তার মায়ের সঙ্গে অশোভন প্রশ্ন করল, এমনকি পাড়ার লোকদেরও হুমকি দিল। গ্রামে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়ল। কিন্তু বিক্রম পিছু হটলেন না। তিনি তৎক্ষণাৎ একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, যেখানে তিনি বললেন, যদি আমার বা আমার মায়ের কিছু হয় তবে তার জন্য এসপি অজয় রানা দায়ী হবেন। আমি ভয় পাই না, পিছু হটবও না। ভিডিওটি ভাইরাল হয়ে গেল এবং রেজিস্ট্রি লোকের সমর্থন আরও বাড়ল।
বিক্রমের হাতে এখন আরও কিছু তথ্য ছিল। তিনি আরবের মোবাইলের লোকেশন ডিটেলস বের করেছিলেন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ঘটনার সময় আরব খেতে ছিল, সেই জায়গায় নয় যেখানে পুলিশ বলছিল মুঠভেড় হয়েছিল। তিনি এই ডেটাও তার উকিলের হাতে তুলে দিলেন। আদালতের প্রথম শুনানিতে বিক্রম এবং তার উকিল উপস্থিত হলেন। পুলিশ তাদের পক্ষ তুলে ধরে বলল, আরব একটি বিপজ্জনক গ্যাংয়ের সদস্য ছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু যখন উকিল পোস্টমর্টেম রিপোর্ট, লোকেশন ডেটা এবং সাক্ষীদের বক্তব্য পেশ করলেন, তখন বিচারক পুলিশকে প্রশ্ন করলেন, যদি সে জবাবি ফায়ারিং করছিল, তবে আপনার কোনো জওয়ানের কেন আঘাত লাগেনি? এই প্রশ্নে আদালতে নিস্তব্ধতা ছেয়ে গেল। পুলিশের উকিল বললেন, হয়তো ভাগ্য ভালো ছিল। এটা শুনে বিক্রমের মুখে হালকা হাসি ফুটল, কিন্তু তিনি জানতেন এটা শুধু শুরু। বাইরে বেরোতেই এক অচেনা লোক তার কাছে এসে বলল, সাহেব, আমি আরব সম্পর্কে কিছু জানি, কিন্তু এখানে নয়, রাতে পুরনো কুয়োর কাছে দেখা করুন। বিক্রম সতর্ক হয়ে গেলেন, এটা কোনো ফাঁদও হতে পারে, কিন্তু সত্যের জন্য তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। রাত হতেই তিনি সেখানে পৌঁছলেন। অন্ধকারে একজন লোক দাঁড়িয়েছিল, মুখ অর্ধেক ঢাকা। সে বলল, সাহেব, আমি সেই রাতে ওখানে ছিলাম। আরবের কাছে কোনো অস্ত্র ছিল না। তাকে জিপ থেকে নামিয়ে হাঁটু গেড়ে বসিয়ে বুকে গুলি করা হয়েছিল। আমি ভয়ে চুপ ছিলাম, কিন্তু এখন বিবেক মানছে না। বিক্রম জিজ্ঞাসা করলেন, তুমি আদালতে সাক্ষী দেবে? লোকটি বলল, যদি আমার স্ত্রী ও ছেলে মেয়েদের নিরাপত্তা দেওয়া হয় তবে হ্যাঁ। বিক্রম তার নাম ও বক্তব্য লিখে নিলেন। এই বক্তব্য মামলায় নির্ণায়ক হতে পারত, কিন্তু বিক্রম জানতেন এখন তিনি পুলিশের আরও বেশি নজরে পড়েছেন। পরের দিন তার ফোনে একটি অজানা নম্বর থেকে কল এলো। ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে বলা হলো, মামলা তুলে নাও, নয়তো তোরও আরবের মতো হাল হবে। বিক্রম নির্ভয়ে বললেন, আমাকে মারতে হলে সামনে এসে মারো, পিঠের পিছনে হুমকি দিয়ে কিছু হবে না। ফোন কেটে গেল, কিন্তু বিক্রমের সংকল্প আরও দৃঢ় হল। গ্রামের কিছু বৃদ্ধ এখন খোলাখুলি তার সঙ্গে আসতে লাগলেন। তারা বললেন, বেটা, তুই একা নোস, এই লড়াই এখন গোটা গ্রামের। বিক্রম প্রথমবার অনুভব করলেন এই সংগ্রাম শুধু তার ব্যক্তিগত প্রতিশোধ নয়, ন্যায় বিচারের জন্য একটি জন আন্দোলন হয়ে উঠছে। কিন্তু তিনি জানতেন না যে আগামী দিনগুলোতে খেলা আরও বড় হতে চলেছে, এবং এতে শুধু পুলিশ নয়, রাজনীতির বড় মুখও জড়িয়ে পড়বে। বিক্রমের জন্য সেই রাতটি ছিল সবচেয়ে লম্বা রাত। বাড়ির উঠোনে আরবের ছবির সামনে রাখা প্রদীপটি এখন অর্ধেক নিভে গিয়েছিল, এবং তার শিখা বারবার হাওয়ার ঝাপটায় কাঁপছিল। মা চৌকিতে শুয়েছিলেন, চোখ খোলা, কিন্তু তাতে ঘুমের কোনো চিহ্ন ছিল না। বিক্রম চুপচাপ উঠোনে পায়চারি করছিলেন, হাতে চায়ের খালি গ্লাস, কিন্তু মনে শুধু একটাই প্রশ্ন, আরবের মৃত্যুর পিছনে সত্য কি? পরের সকালে তিনি ঠিক করলেন এখন আর অপেক্ষা করবেন না। তিনি থানায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। থানার গেট পেরোতেই সেখানকার পুলিশরা একে অপরের দিকে এমনভাবে তাকালো যেন কোনো অবাঞ্ছিত অতিথি এসেছে। ডিউটিতে থাকা হাবিলদার নাম শুনে চোখে হালকা আতঙ্ক ভেসে উঠল, কিন্তু কণ্ঠ চেপে বলল, সাহেব, ভেতরে বসুন, আমি ইন্সপেক্টরকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ইন্সপেক্টর ঠাকুর ভেতরে এলেন। তার চালে এক ধরনের দম্ভ ছিল, চোখে ঠান্ডা ভাব। মেজর সাহেব, আপনার সঙ্গে দেখা করে খুশি হলাম, কিন্তু দেখুন, আরবের মামলায় তো সব পরিষ্কার। তার কণ্ঠে অদ্ভুত কৃত্রিমতা ছিল। বিক্রম সরাসরি প্রশ্ন করলেন, পরিষ্কার? আমার ভাইকে রাস্তার মাঝখানে গুলি করা হয়েছে, আর আপনি বলছেন সব পরিষ্কার? পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? ঠাকুর টেবিলে একটি ফাইল রাখলেন, কিন্তু পাতা উল্টানোর ভঙ্গিতে যেন কিছু লুকোতে চাইছেন। বিক্রম একটি শব্দ পড়তে শুরু করলেন। রিপোর্টে লেখা ছিল, মৃত্যু পুলিশ মুঠো ভেড়ে গুলি লেগে হয়েছে। কিন্তু বিক্রমের চোখ আরোহণ খোঁজে আটক গেল। তিনি ফাইল জোরে বন্ধ করে ঠাকুরের চোখে সোজা তাকিয়ে বললেন, আর সত্য সবসময় তেমন হয় না যেমন দেখায়। থানা থেকে বেরিয়ে তিনি লক্ষ্য করলেন বাইরে একজন লোক চুপচাপ তার ছবি তুলছিল। বিক্রম তার কাছে গেলেন, কিন্তু সে ভিড়ে হারিয়ে গেল। তার মনে সন্দেহ আরও গভীর হল। এটা শুধু একটা এনকাউন্টার নয়, একটা ষড়যন্ত্র। বাড়ি ফিরে তিনি মায়ের কাছ থেকে একটি পুরনো অ্যালবাম বের করলেন। তাতে আরব ও তার কিছু বন্ধুর ছবি ছিল। একটি ছবিতে আরবের সঙ্গে দাঁড়ানো একজনকে তিনি চিনতে পারলেন। সেই লোকটি থানার বাইরে তার ছবি তুলছিল। বিক্রমের বুকে রাগের আগুন আরও তীব্র হল। এখন এই খেলা শেষ করতেই হবে। কিন্তু ঠিক সেই রাতে যখন বিক্রম তার ঘরে বসে প্রমাণগুলো জোড়ার চেষ্টা করছিলেন, বাইরে কেউ জোরে দরজায় টোকা দিল।
মা ভাই জিজ্ঞাসা করলেন, এত রাতে কে? বিক্রম দরজায় গেলেন, কিন্তু খুঁড়ি খুলতেই একটি খাম ভেতরে পড়ল। তাতে শুধু একটি লাইন লেখা ছিল, যদি তোমার ভাইয়ের সত্য জানতে চাও তবে কাল রাতে পুরনো ফ্যাক্টরিতে একা এসো। বিক্রম খামটি ভাঁজ করলেন। তার চোখে এক ঠান্ডা চমক ছিল। তার আন্দাজ হয়েছিল এখন খেলার পরবর্তী চাল শুরু হয়েছে এবং এই চাল হয়তো জীবন মৃত্যুর ফয়সালা করবে। বিক্রমের মনে ভয় ও রাগের অদ্ভুত মিশ্রণ ছিল। তিনি ঠিক করলেন এবার তিনি সরাসরি আক্রমণ করবেন, কারণ এখন লুকিয়ে চলার সময় শেষ। রাত 12:30 বাজছিল। আকাশে মেঘ জমেছিল, হালকা বৃষ্টি শুরু হয়েছিল। গ্রামের পুরনো স্কুলের পিছনের মাঠ, যেখানে একসময় বাচ্চাদের কণ্ঠস্বর গুঞ্জত, এখন অন্ধকারে ডুবেছিল। বিক্রমের হাতে টর্চ ছিল, কিন্তু তিনি তা জ্বালাননি। তিনি চারদিকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে পিছনের দিকে এগোলেন। হঠাৎ ঘাসের ওপর চলার শব্দ শুনতে পেলেন। বিক্রম ঝুঁকে দেখলেন মাটিতে তাজা পায়ের ছাপ। তিনি সেই ছাপ অনুসরণ করতে লাগলেন। একটি ভাঙা দেয়ালের কাছে পৌঁছতেই হালকা ফিসফিস শুনতে পেলেন। বিক্রম শ্বাস চেপে দেয়ালের কাছে গিয়ে কান লাগালেন। ভেতরে দুজন কথা বলছিল। একজনের কণ্ঠ ভারী ও খসখসে, সব মাল পৌঁছে গেছে তাই না? এখন উপরের লোককে খবর দিও না, নয়তো গোলমাল হয়ে যাবে। অন্যজন ধীরে বলল, কিন্তু সাহেব, ওই বিক্রম চৌধুরী তো সব জায়গায় শুকছে। প্রথমজন হেসে বলল, ওর কথা চিন্তা করিস না, ওরও ব্যবস্থা হয়ে যাবে, যেমন তার ভাইয়ের হয়েছিল। এটা শুনে বিক্রমের চোখ লাল হয়ে গেল। তার মুষ্টি শক্ত হল। তিনি ভেতরে ঢুকতে যাচ্ছিলেন, হঠাৎ পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। তিনি তৎক্ষণাৎ ঘুরে দেখলেন সেখানে সীমা। তুমি এখানে কি করছো? বিক্রম ধীরে কিন্তু কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন। সীমা ভয়ার্ত চোখে বলল, বিক্রম, তুমি জানো না, এরা খুব বিপজ্জনক। তোমার পেছনে শুধু পুলিশ নয়, আরও কিছু লোক আছে। বিক্রম কঠোরভাবে বললেন, আমি জানি, আর আমি এদের সবার নাম প্রকাশ করব, যাই হোক। তখনই দেওয়ালের ওপার থেকে পায়ের শব্দ হল। বিক্রম ও সীমা লুকানোর চেষ্টা করলেন, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। দুটি টর্চের আলো তাদের মুখে পড়ল। দূর থেকে পুলিশের সাইরেন বাজতে লাগল। একটি তীক্ষ্ণ কণ্ঠ বলল, বিক্রম চৌধুরী, তুমি গ্রেফতার হয়েছ। বিক্রম দেখলেন সামনে সেই ইন্সপেক্টর যাদব দাঁড়িয়ে, যার সম্পর্কে তার সন্দেহ ছিল। তার চোখে এক চতুর হাসি। সীমা ফিসফিস করে বলল, পালাও, নয়তো তুমি ফেসে যাবে। কিন্তু পালানোর আর কোনো পথ ছিল না। চারদিক থেকে অস্ত্রধারী পুলিশ তাকে ঘিরে ফেলেছিল। বৃষ্টি তীব্র হয়েছিল, অন্ধকার বজ্রপাতের ঝলকানিতে বারবার কাটছিল। বিক্রম জানতেন যদি তিনি এবার ধরা পড়েন তবে সত্য হয়তো চিরকালের জন্য চাপা পড়ে যাবে। তিনি চারদিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি দিলেন, তারপর হঠাৎ একদিকে ছুটে গেলেন। গুলির শব্দ গুঞ্জিত হল, মাটিতে আগুনের ফুলকি উঠল। তিনি হোঁচট খেয়ে একটি পুরনো নালায় ঝাঁপ দিলেন। জলের তীব্র স্রোত তাকে দূরে টেনে নিয়ে গেল। পেছন থেকে ইন্সপেক্টর যাদবের রাগী কণ্ঠ শোনা গেল, পালিয়ে যা, কিন্তু তোর দিন গোনা শেষ। বিক্রমের জামাকাপড় কাদায় মানব বিশ্বাস মাখা ছিল, মুখ রক্তে লাল, কিন্তু তার চোখে ছিল শুধু একটি জিনিস, ভাইয়ের জন্য ন্যায় বিচার এবং এই ষড়যন্ত্রের সত্য উদ্ঘাটনের সংকল্প। গাড়ির গতি বাড়ছিল। রাহুলের হৃৎপিণ্ডেও তীব্রভাবে ধড়কাচ্ছিল। দিল্লির খালি রাস্তায় রাতের নিস্তব্ধতায় শুধু ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছিল। পেছনের সিটে রিয়া বসেছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন সে আসন্ন ঝড়ের আভাস পেয়েছিল। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, রাহুল বললেন। তার চোখে হিরোর মতো নয়, এক যোদ্ধার মতো ঝলক ছিল। পুরনো ফ্যাক্টরির গেটে পৌঁছতেই গেট অর্ধেক খোলা ছিল। ভেতর থেকে হালকা আলো আসছিল। রাহুল ধীরে গাড়ি থামালেন, পিস্তল কোমরে গুজলেন এবং রিয়াকে সেখানে থাকতে ইঙ্গিত করলেন। ভেতরে পা রাখতেই দুর্গন্ধময় হাওয়া তাকে স্বাগত জানালো। ভাঙা মেশিন, মূর্ছে পড়া পাইপ আর মাঝখানে একটি পুরনো টেবিলে একটি মানচিত্র ছড়ানো ছিল। মানচিত্রের কাছে দাঁড়িয়েছিল সেই লোকটি, বিক্রম। রাহুলের মুখ থেকে নামটা ফুসকে গেল। বিক্রম ঠান্ডা হাসি দিয়ে বললেন, তুমি ভেবেছ আমাকে ধরে ফেলবে? এই খেলা আমিই শুরু করেছিলাম, আর এটাই শেষ করব। রাহুল তার দিকে এগিয়ে গেলেন, কিন্তু তখনই ছাদ থেকে লোহার চেন পড়ে দুজন মুখোশধারী তাকে বেঁধে ফেলল। রাহুল জোরে ধাক্কা দিলেন, কিন্তু অস্ত্র পড়ে গেল। বিক্রম ধীরে ধীরে কাছে এসে ফিসফিস করে বললেন, এই শহর এখন আমার, আর তুমি শুধু একটা পণ ছিলে। তখনই বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ ভেসে এলো। বিক্রম চমকে পিছনে তাকালেন, আর এই সুযোগে রাহুল চেন ছিঁড়ে ফেললেন। একটি জোরালো ঘুষি মেরে পিস্তল তুলে নিলেন। গুলির শব্দ গুঞ্জিত হল, হাওয়ায় ধুলো ভরে গেল। বিক্রম মাটিতে পড়লেন, কিন্তু তার চোখে শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই অহংকার ছিল। পুলিশ ভেতরে ঢুকল, আর সব শেষ হয়ে গেল। রাহুল বাইরে এলেন,
রিয়া তার কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন। আকাশে হালকা সকালের আলো ছড়িয়ে পড়ছিল, যেন রাতের অন্ধকার অবশেষে হেরে গেছে। বন্ধুরা, এটাই ছিল তোমাদের গল্পের পুরো গল্প। যদি এই রোমাঞ্চকর যাত্রা তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও গল্পের কোন মোড়টি তোমাদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে। আর হ্যাঁ, তুমি কোথা থেকে আমাদের গল্প শুনছো তাও অবশ্যই লিখো। তোমার একটি লাইক এবং কমেন্ট আমাদের আরও গল্প তৈরির শক্তি দেয়।